আর চারদিকে শুধু গুলি আর টিয়ার শেল, গ্রেনেডের শব্দ পাচ্ছিলাম। এতটাই গ্রেনেডের শব্দ হচ্ছিল, গুলির শব্দ এত প্রবল বেগে হচ্ছিল যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই সময়ের বর্ণনাটা আপনাদের সামনে আমি দিতে অক্ষম। কেমন অবস্থা আমি দেখেছি। তার মাথায় এবং পিঠে গুলি লাগে আর সে পড়ে যেতে নেয়। এমন মুহূর্তে আমরা তাকে ধরে ফেলি। ধরে নিয়ে কোথায় যাব, কোথাও কোনো ব্যবস্থা নেই। কারণ শুনতে পাচ্ছি যে কোনো হাসপাতালে নেওয়া হলে সেখানেও এদেরকে ছাত্রলীগ আর যুবলীগরা হত্যা করছে, চিকিৎসার পরিবর্তে এদেরকে মারা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে আসলে কোনো আলোচনা করব না, কোনো বয়ানও করব না। আজকে আপনাদেরকে 2013 সালের 5 মের কালো রাত্রি সম্পর্কে আমি নিজে যা যা দেখেছি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। অনেকে বলে যে ওই রাত্রিতে কোনো হতাহত হয়নি, কিন্তু আমি আমার চোখের সামনে অনেককে নিহত হতে দেখেছি, অনেককে আহত হতে দেখেছি। সেই বর্ণনাটাই আপনাদের সামনে আজকে করছি। সেই ঘটনা আজ থেকে প্রায় 11 বছর আগে। আমার বয়স তখন 17 কি 18 হবে। আমি তখন নাবিবের জামাতে পড়ি। 4 মের রাত্রিতেই আমরা মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে চলে আসি। নারায়ণগঞ্জে আসার পর রাত্রে সেখানে অবস্থান করি। আর সকাল থেকে আমরা মিছিলের সাথে ভ্রমণ করা শুরু করি। মিছিলের সাথে সারাদিন দৌড়িয়ে দৌড়িয়ে আমরা বিকাল নাগাদ মতিঝিলের শাপলা চত্বরে পৌঁছে যাই। সেখানে আমরা অবস্থান নেই। আসার পথে আমাদের কোনো ঝামেলা হয়নি, কোনো পুলিশও আমাদের উপর আক্রমণ করেনি। এমনকি পুলিশ আমাদেরকে আরও সামনে বাড়িয়ে দিয়েছে, আগে বাড়িয়ে দিয়েছে। আমরা মতিঝিলে চলে আসলাম, বিকালে চলে আসছি। বিকালের পর থেকে আমরা মতিঝিলে অবস্থান নেই। আর আমাদের অবস্থানটা, আমরা একসাথে 7 জন ছাত্র ছিলাম, আমাদের সহপাঠী। তো শাপলা চত্বরের অদূরেই একটা দোকানের নিচে আমরা বসেছিলাম। রাত্রি সেখানেই কাটালাম। রাত্রে 11টা নাগাদ আমাদের হেফাজতের নেতাকর্মীরা বয়ান পেশ করলেন, বক্তব্য পেশ করলেন। 11টার পর সকলকে ঘুমানোর সুযোগ দিলেন। আমরাও ঘুমিয়ে পড়লাম। কিন্তু যখনই রাত 2:30 কি 3টা হবে, 2:30 থেকে 3টা, এই সময়ের মধ্যে হঠাৎ করে বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম, দেখলাম বিকট শব্দ হচ্ছে, চারোদিকে চেঁচামেচি চিল্লাচিল্লির শব্দ, আর চারোদিকে শুধু গুলি আর টিয়ার শেল, আর ওদিকে গ্রেনেডের শব্দ পাচ্ছিলাম। এতটাই গ্রেনেডের শব্দ হচ্ছিল, গুলির শব্দ এত প্রবল বেগে হচ্ছিল যেন কিয়ামত কায়েম হয়ে গেছে। সেই সময়ের বর্ণনাটা আপনাদের সামনে আমি দিতে অক্ষম। কেমন অবস্থা আমি দেখেছি। ওই রাত্রিতে একাধারে গুলি চলছিল। আমরা তাও গুলির সামনে যাওয়ার চেষ্টা করছিলাম, অর্থাৎ পুলিশদেরকে প্রতিহত করার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। কারণ পুলিশ, হাজার হাজার পুলিশ আর হাজার হাজার র্যাব, হাজার হাজার বিজিবি সেখানে অবস্থান নিয়েছিল। সবাই একযোগে আক্রমণ করলো। এই আক্রমণের ফলে আমরা সামনে থাকতে পারলাম না। ওলামায়ে কেরাম এবং ছাত্র যারা ছিল সবাই পিছনে হটতে বাধ্য হলো। আমি দেখলাম আমার সামনে 3 থেকে 4 জন আলেম নিহত হয়ে পড়ে আছে। তখন আমরা কিছু করার ছিল না, এদেরকে যে উঠিয়ে নিয়ে যাব সেই অবস্থাও আমাদের ছিল না। আমরা 7 জন ছিলাম। এই 7 জনের মধ্যে 4 জন ছত্রভঙ্গ হয়ে গেছে, শুধু 3 জন আমরা ছিলাম একসাথে। এই 3 জনের মধ্যে আমাদের একজন আহত হয়, তার মাথায় এবং পিঠে গুলি লাগে আর সে পড়ে যেতে নেয়। এমন মুহূর্তে আমরা তাকে ধরে ফেলি। ধরে নিয়ে কোথায় যাব, কোথাও কোনো ব্যবস্থা নেই। কারণ শুনতে পাচ্ছি যে কোনো হাসপাতালে নেওয়া হলে সেখানেও এদেরকে ছাত্রলীগ আর যুবলীগরা হত্যা করছে, চিকিৎসার পরিবর্তে এদেরকে মারা হচ্ছে। এমন এক পরিস্থিতিতে এই আহত ব্যক্তিকে, আহত ভাইটিকে কোথাও নেওয়ার কোনো অবস্থা আমাদের ছিল না। তখন আমরা কোনো উপায়ন্তর না দেখে তাকে নিয়ে গেলাম। পাশেই একটা মাদ্রাসা ছিল, মাদ্রাসার অফিসে গিয়ে দেখলাম ওখানে শত শত আলেম, শত শত ছাত্রের আহত অবস্থায় পড়ে আছে। ডাক্তার আসছে কোনো রকম করে চিকিৎসা করাচ্ছে। আমরা ওই ভাইটিকে অফিসে রেখে আর আমাদেরকে থাকতে দেওয়া হলো না, আমাদেরকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলো। আমরা কোথায় যাব? কারণ রাস্তায় গুলি চলছে, রাস্তায় হত্যা চলছে, গণহত্যা। যাকেই পাওয়া যাচ্ছে তাকেই গুলি করছে। কোথাও কোনো জায়গা না পেয়ে আমরা মসজিদের উপরের তলায় চলে আসলাম। সেখানে এসে দেখলাম সেখানেও এত পরিমাণ মানুষ যে পা রাখার পর্যন্ত জায়গা ছিল না। আমরা তো পুলিশ থেকে বাঁচলাম ঠিক, কিন্তু এত পরিমাণ মানুষ দেখে মনে হচ্ছিল যে ছাদটা মনে হয় ভেঙে পড়বে, বিল্ডিং ভেঙে পড়বে, ধসে পড়বে, এমন একটা পরিস্থিতি। ফজর পর্যন্ত আমরা সেখানে অবস্থান নিলাম। ফজরের নামাজ পড়ার পরে আমরা যখন নিচে এসে আমাদের সেই আহত ভাইটিকে দেখতে আসলাম, দেখি ওখানে আমাদের একজন শ্রদ্ধেয় ওস্তাদ মুফতি সাইফুল ইসলাম সাহেব এবং শ্রদ্ধেয় ওস্তাদ মুফতি আব্দুল কুদ্দুস সাহেব অবস্থান করছেন। সাইফুল ইসলাম সাহেব আমাদেরকে দেখে কান্না করে দিলেন।
আমাদেরকে বললেন, বাবারা চলো আমরা এখান থেকে চলে যাই। তো আমরা যাব কোথায়? কারণ যেদিকেই যাচ্ছি শুনতে পাচ্ছি যে ওখানে ছাত্রলীগ বসে আছে, যুবলীগ বসে আছে, যেখানেই আলেম ওলামা পাচ্ছে তাদের কি হত্যা করছে, জবাই করছে, আঘাত করছে, যাওয়ার কোনো রাস্তা নেই। এমন সময় সাইফুল ইসলাম সাহেব বললেন, ঠিক আছে, আমাদের কাছে একটা নিরাপদ রাস্তা আছে, সেটা হচ্ছে রেল লাইনের পাশে যে বস্তিগুলো থাকে এই বস্তির পাশ দিয়ে আমরা যাব। তখন মতিঝিল থেকে বেরোয়ে বাড়ির ভিতর দিয়ে বিভিন্ন অলিগলিতে ঢুকে আমরা পোস্তগোলার ভিতর দিয়ে চলে আসলাম সদরঘাটে। সদরঘাটে আসার পর আমরা লঞ্চে চেপে বসলাম। আমি শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। যখনই ঘুমাতাম তখনই আমি বিকট শব্দে উঠে যেতাম। আমার কাছে মনে হতো যে আমার ওপর মনে এখনই বোমা পড়ছে, এখনই আমার উপর বোম্বিং করা হচ্ছে, আমাকে গুলি করা হচ্ছে। আমি ঘুমাইতে পারতাম না। মাদ্রাসায় আসার পর তখন মাদ্রাসা ছুটি দেওয়া হলো। মাদ্রাসা থেকে আমরা চলে আসলাম বাড়িতে। 15 দিন পর্যন্ত আমি যখনই ঘুমাইতে পারতাম না। ঘুমানোর সাথে সাথেই আমার কাছে মনে হতো যে আমার বুকে মনে হয় গুলি করা হচ্ছে আর আমার ওপর বোম্বিং করা হচ্ছে। আমি কেঁপে উঠতাম, লাফিয়ে ঘুম থেকে উঠে যেতাম। এমন একটা পরিস্থিতি ছিল। সেই রাত্রিতে শত শত মানুষ নিহত হয়েছে, শত শত আলেম শহীদ হয়েছেন। যারা বলে সেই রাত্রিতে কোনো হতাহত হয়নি, তারা খুনি, তারা খুনের দায়টাকে এড়াতে চেয়েছে, কিন্তু এড়াতে পারবে না। কারণ আমরা প্রত্যক্ষদর্শী, আমরা দেখেছি কয়জন মানুষ সেখানে নিহত হয়েছিল। ভিডিওর শেষ প্রান্তে এসে বর্তমান সরকারের কাছে আবেদন করব, অবশ্যই এই হত্যাযজ্ঞের গণহত্যা তদন্ত করে যারা হত্যার সাথে জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশেষ করে প্রাক্তন সরকার খুনি হাসিনার অবশ্যই বিচার করতে হবে। শত শত মানুষকে হত্যা করার দায়ে তার ফাঁসি কামনা করছি, এবং যারা এর সাথে জড়িত এদেরকেও ফাঁসি কামনা করছি। ফাঁসি কার্যকর করতে হবে।